পৃষ্ঠা 52, 3 নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন রূপের বর্ণনাধর্মী প্রশ্ন আরম্ভ হচ্ছে। প্রতি প্রশ্নের মান 6। 1. গণতন্ত্রের সংজ্ঞা, অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। গণতন্ত্রের সংজ্ঞা। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হল জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। বন্ধনীর মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, বন্ধনী শেষ। লিঙ্কনের এই সংজ্ঞাটির ব্যাখ্যা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। সুইজি ও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীর মতে লিঙ্কনের দেওয়া সংজ্ঞা অনুসারে জনগণের শাসন বলতে বোঝায় যে জনগণ হলো সমগ্র শাসন ব্যবস্থার মূল উৎস এবং জনগণ ও সরকার পরস্পর বিচ্ছিন্ন নয়। অন্যদিকে জনগণের দ্বারা শাসন বলতে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। জনগণের জন্য শাসনের অর্থ হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অপামর জনগণের কল্যাণের জন্য কাজ করবে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। গণতন্ত্রের অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ ঘটে। ডিমোস এবং ক্রেটোস এই দুটি গ্রিক শব্দ নিয়ে ডেমোক্রেসি শব্দের উদ্ভব হয়। ডিমোস শব্দটির অর্থ হল জনগণ, আর ক্রেটোস শব্দটির অর্থ হল কর্তৃত্ব বা শাসন। এক কথায় গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল জনগণের শাসন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সংকীর্ণ ও ব্যাপক অর্থ। সাধারণভাবে গণতন্ত্র শব্দটি সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থেই ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই সমতা প্রতিষ্ঠা লাভ করে। বার্নস গণতন্ত্রকে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থারূপে অভিহিত করেছেন যেখানে সবাই সমান না হলেও সমমর্যাদার অধিকারী। প্রতিটি মানুষ সমাজের অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অঙ্গ। অন্যদিকে সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে বোঝায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকার বলতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। প্রাচীন গ্রিসে ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। আধুনিককালে রাষ্ট্রের পরিধি ও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বদলে পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। আধুনিক অর্থ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে নিছক একটি আদর্শ বা তত্ত্ব হিসেবে দেখতে চাননি। তাঁরা গণতন্ত্র বলতে একটি জীবনধারাকে বুঝিয়েছেন। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে সমাজ ব্যবস্থায় ধনবৈষম্য বিরাজ করছে সেখানে কখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। ল্যাস্কির বক্তব্য হল অর্থনৈতিক গণতন্ত্র ব্যতীত রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। প্যারা শেষ। গণতন্ত্রের প্যারা আরম্ভ। গণতন্ত্রের প্রকৃতি। গণতন্ত্রের স্বরূপ বিশ্লেষণ করলে কতগুলি দিক বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। 1. সংখ্যাগরিষ্ঠের শাসন। অধ্যাপক ডাইসি এবং লর্ড ব্রাইসের মতন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা লিঙ্কনের দেওয়া সংজ্ঞার মতন গণতন্ত্রকে এত সহজভাবে গ্রহণ করতে পারেননি। ডাইসি জনগণের অধিকাংশের শাসন পরিচালনায় অংশগ্রহণকে গণতন্ত্র আখ্যা দিয়েছেন। তার মতে সংখ্যাগরিষ্ঠের শাসনই হলো গণতন্ত্র। লর্ড ব্রাইসের বক্তব্য হলো জনগণের সকলের হাতে শাসন ক্ষমতা থাকলেও গণতন্ত্র আসলে সংখ্যাগরিষ্ঠের শাসন। 2. জনগণ কর্তৃক শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ। সাম্প্রতিককালের সমাজবিজ্ঞানীদের মধ্যে কার্ল পপার, রবার্ট ডাল, জোসেফ সুমপিটার প্রমুখ গণতন্ত্রের অত্যাধুনিক ব্যাখ্যা দিয়েছেন। কার্ল পপারের মতে গণতন্ত্র হলো এমন এক ধরনের প্রতিষ্ঠান যার মাধ্যমে জনগণ শাসকদের নিয়ন্ত্রণ করতে এমনকি প্রয়োজনে ক্ষমতাচ্যুত করতেও পারে।
গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থাই হলো গণতন্ত্র। প্যারাশেষ 3, সাম্যনীতির অনুসরণ। রাষ্ট্রবিজ্ঞানীরা গণতান্ত্রিক ব্যবস্থাকে সাম্যনীতির ওপর প্রতিষ্ঠিত এক ব্যবস্থা বলে অভিহিত করেছেন। গণতন্ত্রে জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে অপামর জনগণ সম অধিকার ও সম মর্যাদা ভোগ করে থাকেন। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার চূড়ান্ত অধিকারী হল জনগণ। প্যারাশেষ 4, জনমত চালিত শাসন ব্যবস্থা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে জনমত চালিত শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে জনগণের আশা, আকাঙ্ক্ষা, অভিমত এবং ইচ্ছা অনিচ্ছা ইত্যাদির প্রতিফলন ঘটে জনমতের মাধ্যমে। নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় আসে বলে গণতান্ত্রিক সরকার জনবিরোধী কোনো নীতি বা আইন পাশ করা থেকে বিরত থাকে। প্যারাশেষ 5, শাসিতের সম্মতি নির্ভর। গণতন্ত্রকে শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত সরকার বলে আখ্যায়িত করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে শাসিতের সম্মতির প্রতিফলন ঘটে। প্যারাশেষ 6, বিশেষ জীবনধারা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে নিছক একটি আদর্শ বা তত্ত্ব হিসেবে দেখেননি। তারা গণতন্ত্র বলতে একটি বিশেষ জীবনধারাকে বুঝিয়েছেন। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, চিন্তা, চেতনা, আচার আচরণ, পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি, পারস্পরিক মতবিনিময় ও আলাপ আলোচনা প্রভৃতিকে কেন্দ্র করে এই জীবনধারা গড়ে ওঠে। প্যারাশেষ এই সঙ্গে উত্তর শেষ। এই উত্তরটিকে একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। বৃত্তের মাঝে আছে গণতন্ত্রের প্রকৃতি। প্রথম, সংখ্যাগরিষ্ঠের শাসন প্রথম বৃত্তে। দ্বিতীয় বৃত্তে জনগণ কর্তৃক শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ। তৃতীয় বৃত্তে সাম্যনীতির অনুসরণ। চতুর্থ বৃত্তে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা। ষষ্ঠ বৃত্তে শাসিতের সম্মতি নির্ভর এবং সপ্তম বৃত্তে বিশেষ জীবনধারা। ষষ্ঠ বৃত্তে বিশেষ জীবনধারা। এখানেই উত্তর শেষ। এবার বক্সের মধ্যে উপসংহার। গণতন্ত্র একটি চিরায়ত আদর্শ। প্রাচীন গ্রিসে প্রত্যক্ষ গণতন্ত্রের সূচনা লগ্ন থেকে একবিংশ শতাব্দীর আধুনিক উদারনৈতিক গণতন্ত্র পর্যন্ত আজও এর কোনো বিকল্প নেই। মার্ক্সবাদীদের অভিমত হল ধনবৈষম্যমূলক সমাজে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। তাদের মতে অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অলীক কল্পনা মাত্র। উপসংহার শেষ বক্সের মধ্যে। উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি ব্যাখ্যা করো। উত্তর, গণতন্ত্রের বিভিন্ন ধরন বা প্রকারভেদ। গঠনগত ও তত্ত্বগত দিক থেকে বিচার করে গণতন্ত্রকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা গঠনগত দিক। গঠনগত বা পরিচালনগত দিক থেকে সাধারণভাবে গণতন্ত্রকে 2টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো 1. প্রত্যক্ষ গণতন্ত্র। সংজ্ঞা: যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি এবং সক্রিয়ভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। প্রকৃতি: খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গ্রিসের এথেন্সে পেরিক্লিসের নেতৃত্বে প্রত্যক্ষ গণতন্ত্র বিপুল জনপ্রিয়তা অর্জন করে। প্রত্যক্ষ গণতন্ত্রের নীতি অনুসারে বছরের একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নাগরিকরা একত্রিত হয়ে আইন প্রণয়ন, প্রশাসনিক নীতি নির্ধারণ, সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ, বিদেশ নীতি, যুদ্ধ ও শান্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এমনকি বিচারের কাজকর্ম সম্পাদন করে থাকে। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় আইনগত সার্বভৌমত্ব এবং রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। বর্তমানে বিলুপ্তপ্রায় এই শাসন ব্যবস্থা সুইজারল্যান্ডের কয়েকটি ক্ষুদ্র ক্যান্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে প্রচলিত রয়েছে। আধুনিক বিশ্বে বৃহৎ জনগোষ্ঠী সংবলিত রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্র অবাস্তব হয়ে পড়েছে। প্যারাশেষ 2. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। সংজ্ঞা:
পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে সেই গণতন্ত্রকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে দেশ শাসনের কাজে অংশগ্রহণ করে। এই আলোচনাগুলি পৃষ্ঠা 53। রাষ্ট্রবিজ্ঞানী মিলের বক্তব্য অনুসারে যে শাসন ব্যবস্থায় সমস্ত জনগণ বা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতাকে ব্যবহার করে থাকেন তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। প্রকৃতি। পরোক্ষ গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের যাবতীয় কাজকর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। পরোক্ষ গণতন্ত্রে জনগণ রাজনৈতিক দিক থেকে সার্বভৌম শক্তিরূপে স্বীকৃত হয়। এখানে সরকারের অস্তিত্ব জনগণের সম্মতির উপর নির্ভরশীল। পরোক্ষ গণতন্ত্রে রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আইনগত সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য রয়েছে। পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত বা মন্ত্রী পরিষদ চালিত হতে পারে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এক্ষেত্রে রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক হিসেবে কাজ করেন। এর উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হল মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক শাসক বা আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান থাকেন, যেমন ভারতের রাষ্ট্রপতি বা ব্রিটেনের রানী। মন্ত্রিপরিষদের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থার উদাহরণ হল ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি। তত্ত্বগত দিক। তত্ত্বগত বা শ্রেণীগত দিক থেকে গণতন্ত্রকে আবার অন্য দুটি ভাগে ভাগ করা যায়, সে সম্পর্কে এখানে আলোচনা করা হলো। 1. উদারনৈতিক গণতন্ত্র। সংজ্ঞা: উদারনৈতিক গণতন্ত্র এক বিশেষ ধরনের রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক দর্শনের বাস্তবায়নের লক্ষ্য শাসন ব্যবস্থায় জনগণের ব্যাপক অংশগ্রহণ, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অবাধ স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা ও স্বাধীনতার অধিকারের গুরুত্ব, সামাজিক সাম্য প্রতিষ্ঠা, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বাধীনতার স্বীকৃতি, নির্বাচন ও নির্বাচিত হওয়ার অধিকার প্রভৃতি নীতি রূপায়ণের এই প্রকার গণতন্ত্রের লক্ষ্য। প্যারা শেষ। প্রকৃতি। মধ্যযুগে সামন্ততন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের মধ্যে দিয়ে উদারনৈতিক গণতন্ত্রের উদ্ভব ঘটে। ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীতে উদারনৈতিক গণতন্ত্রের সূচনা হয়। রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা করাই হল উদারনৈতিক গণতন্ত্রের মূল উদ্দেশ্য। শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত সরকারকে উদারনৈতিক গণতন্ত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এজন্য সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিনিধিত্বমূলক প্রশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তারা আইনকে সবকিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মনে করেন। পৃষ্ঠা 54। চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি ব্যক্তিগত স্বাধীনতাগুলিকে উদারনৈতিক গণতন্ত্রে অপরিহার্য বলে মনে করা হয়। উদারনৈতিক গণতন্ত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করে অবাধ বাণিজ্যের নীতিকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি প্রভৃতি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যরূপে বিবেচিত হয়। প্যারা শেষ। সমাজতান্ত্রিক গণতন্ত্র। সংজ্ঞা: মার্ক্সবাদ ও লেনিনবাদের উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদ্ভব ঘটে। একে বৈপ্লবিক গণতন্ত্র বা প্রকৃত গণতন্ত্র নামেও আখ্যায়িত করা হয়। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে পুঁজিবাদী সমাজের ধ্বংসের পর সর্বহারাদের একনায়কত্বের অধীনে প্রতিষ্ঠিত প্রোলেতারীয় গণতন্ত্র হল সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হল পুঁজিবাদ থেকে সাম্যবাদে উত্তরণের এক মধ্যবর্তী পর্যায়। মার্ক্সবাদী ধারণায় সমাজতান্ত্রিক গণতন্ত্র হল গণতন্ত্রের সর্বোচ্চ বিকশিত রূপ। লেনিন একে নতুন এবং উচ্চতর গণতন্ত্র বলে দাবি করেছেন। প্যারা শেষ।
প্যারা আরম্ভ প্রকৃতি। সমাজতান্ত্রিক গণতন্ত্রে শাসন ব্যবস্থা মুষ্টিমেয় জনগণের স্বার্থে পরিচালিত হয় না। সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র সমগ্র জনগণের সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়। মার্ক্সীয় মতবাদ অনুসারে সমাজতান্ত্রিক গণতন্ত্র হল এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জনগণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য সুনিশ্চিত থাকে। সমাজতান্ত্রিক গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার বিলুপ্তি, সকলের জন্য সমানাধিকারের স্বীকৃতি, একদলীয় ব্যবস্থার উপস্থিতি, রাষ্ট্র কর্তৃক শ্রম ও ভোগের নিয়ন্ত্রণ, বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকা প্রভৃতি। এখানেই 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এটা একটি ছকের মাধ্যমে দেওয়া আছে। মধ্যভাগে আছে গণতন্ত্রের প্রকারভেদ, বাঁদিকে গঠনগত দিক, পয়েন্ট প্রত্যক্ষ গণতন্ত্র, পয়েন্ট 2 পরোক্ষ গণতন্ত্র, ডান দিকে তত্ত্বগত দিক, পয়েন্ট 1 উদারনৈতিক গণতন্ত্র, পয়েন্ট 2 সমাজতান্ত্রিক গণতন্ত্র। এখানেই 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আরম্ভ হচ্ছে 3 নম্বর প্রশ্ন। গণতন্ত্রের গুণ বা সুবিধা আলোচনা করো। গণতন্ত্রের গুণ বা সুবিধা। গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা রূপে গ্রহণ করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। এই কারণে গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি অবতারণা করা হয়। গণতন্ত্রের যেসব সুবিধা বা গুণের কথা বলা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল 1. সার্বভৌমত্বের বাস্তবায়ন। গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। জনগণ এখানে সমগ্র রাষ্ট্র ক্ষমতার মূল উৎস। গণতন্ত্রে জনগণের সম্মতি নিয়ে সরকার গঠিত হয়। সরকার যাবতীয় কাজের জন্য জনগণের কাছে দায়িত্বশীল থাকে। প্যারা শেষ। প্যারা আরম্ভ 2 স্বাভাবিক অধিকার তত্ত্বের রূপায়ণ। স্বাভাবিক অধিকারের তত্ত্ব, ন্যাচারাল রাইটস থিওরি, বন্ধনীর মধ্যে বন্ধনী শেষ, অনুসারে প্রতিটি ব্যক্তি, স্বাভাবিক অধিকারের তত্ত্ব অনুসারে প্রতিটি ব্যক্তি তার জীবন, সম্পত্তি ও স্বাধীনতার যে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তা একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাস্তবায়িত হতে পারে। প্যারা শেষ। প্যারা আরম্ভ 3 আইনের শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ফাইনারের মতে একমাত্র গণতন্ত্রে আইনের যথাবিহিত পদ্ধতি ছাড়া ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা যায় না। প্যারা শেষ। প্যারা আরম্ভ 4 সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ। আদর্শবাদ অনুসারে গণতান্ত্রিক পরিবেশে ব্যক্তি তার আত্মবিকাশের সবচেয়ে বেশি সুযোগ পায়। অন্যদিকে হিতবাদী তত্ত্বের মূলনীতি সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ গণতান্ত্রিক রাষ্ট্রে রূপায়িত হয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ 5 স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। গণতন্ত্রের একটি বড় গুণ হল এখানে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব বজায় থাকে। সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা এবং নাগরিক অধিকারের সংরক্ষক হিসেবে বিচার বিভাগ গণতন্ত্রে এক উজ্জ্বল ভূমিকা পালন করে। প্যারা শেষ। প্যারা আরম্ভ 6 সাম্য, মৈত্রী, স্বাধীনতার নীতি অনুসরণ। গণতন্ত্রে প্রত্যেকের সমানাধিকারের নীতি তত্ত্বগতভাবে ও বাস্তবে স্বীকৃত হয়। স্ত্রী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিককে আইনের দৃষ্টিতে সমান চোখে দেখা হয় এবং আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হওয়ার সুযোগ লাভ করে। প্যারা শেষ। প্যারা আরম্ভ 7 ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। একমাত্র গণতন্ত্রেই ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব। একমাত্র গণতন্ত্রেই ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব। প্রকৃত ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য প্রয়োজন পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান, যা শুধু গণতন্ত্রেই সম্ভব। প্যারা শেষ। প্যারা আরম্ভ 8 মানুষের মর্যাদা। গণতন্ত্রে প্রতিটি মানুষকে মর্যাদা দেওয়া হয়। মানবিক মর্যাদার এই স্বীকৃতি প্রকৃত গণতন্ত্র ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থায় সম্ভব নয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ 9 ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ।
ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। রাষ্ট্রবিজ্ঞানের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের অবারিত সুযোগ থাকায় তাদের মানসিক উৎকর্ষ সাধন ও ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 10. রাজনৈতিক চেতনার বৃদ্ধি। গণতন্ত্রে দেশের শাসন কার্যে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকায় এবং সভা সমিতিতে রাজনৈতিক দলগুলি কর্তৃক সভা সমিতির প্রকাশ্য আলোচনার ফলে জনগণের রাজনৈতিক চেতনার বৃদ্ধি পায়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। পৃষ্ঠা 55। 11. স্বৈরাচারের সম্ভাবনার হ্রাস। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত বলে এখানে শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। কারণ কোনো শাসক গোষ্ঠী যদি জনগণের মতামতের বিরুদ্ধাচরণ করে তবে পরবর্তী নির্বাচনে জনগণ কর্তৃক তাদের প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 12. বিপ্লবের সংখ্যা হ্রাস। সরকার পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতে থাকে বলে কোনো জনবিক্ষোভ বা রক্তক্ষয়ী বিপ্লবের সম্ভাবনা গণতন্ত্রে দেখা যায় না। নির্বাচনে শান্তিপূর্ণ উপায়ে জনগণের ভোটের মাধ্যমে অতি সহজেই সরকার পরিবর্তন করা যায়। এখানেই 3 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 3 নম্বর প্রশ্নটি একটি ছকের মাধ্যমে দেয়া হয়েছে। ছকটির মাথায় গণতন্ত্রের সুবিধা: 1. সার্বভৌমত্বের বাস্তবায়ন। 2. স্বাভাবিক অধিকারের তত্ত্বের রূপায়ণ। 3. আইনের শাসন প্রতিষ্ঠা। 4. সর্বাধিক ব্যক্তি সর্বাধিক কল্যাণ। 5. স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। 6. সাম্য, মৈত্রী ও স্বাধীনতার নীতি অনুসরণ। 7. ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। 8. মানুষের মর্যাদা। 9. ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। 10. রাজনৈতিক চেতনার বৃদ্ধি। 11. স্বৈরাচারের সম্ভাবনা হ্রাস এবং 12. বিপ্লবের সংখ্যা হ্রাস। এখানেই শেষ 3 নম্বর প্রশ্নের উত্তর। আরম্ভ হচ্ছে 4 নম্বর প্রশ্ন। গণতন্ত্রের দোষ বা অসুবিধা আলোচনা করো। গণতন্ত্রের দোষ বা অসুবিধা। গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত শাসন ব্যবস্থা নয়। গণতন্ত্রের অসুবিধার দিকগুলি হল: 1. দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানী লেকি গণতন্ত্রের সমালোচনা করতে গিয়ে মন্তব্য করেছেন যে গণতন্ত্র হল সবচেয়ে দরিদ্র, অজ্ঞ ও অযোগ্য ব্যক্তির শাসন ব্যবস্থা, কারণ গণতন্ত্রে এরাই সংখ্যাগরিষ্ঠ। 2. উৎকর্ষের পরিবর্তে সংখ্যার প্রাধান্য। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন হওয়ায় এখানে গুণের তুলনায় সংখ্যার প্রাধান্য স্বীকৃত হয়। এখানে গুণগত উৎকর্ষ গুরুত্বহীন। 3. সরকারের স্থায়িত্বহীনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের বিভিন্ন রকমের স্বার্থ, জাতপাতের বৈষম্য, গোষ্ঠীগত, আঞ্চলিক এবং ধর্মীয় সংকীর্ণতা ইত্যাদি পরস্পর বিরোধী বিষয় সক্রিয় থাকায় সরকারের স্থায়িত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। 4. রক্ষণশীল শাসন ব্যবস্থা। সমালোচকদের মতে গণতন্ত্র যেহেতু মূর্খ ও অযোগ্য ব্যক্তিদের শাসন, তাই এই ধরনের শাসন ব্যবস্থাকে রক্ষণশীল বলা যায়, কারণ মূর্খ ও অযোগ্য ব্যক্তিদের মধ্যে কোনো প্রগতিশীল চিন্তার উন্মেষ ঘটে না, তারা সবসময় কিছু করার বিরোধী। 5. দলীয় স্বার্থের প্রাধান্য। রাজনৈতিক দলগুলির অস্তিত্ব ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না, কিন্তু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ক্ষমতা লাভের দ্বন্দ্বকে কেন্দ্র করে যেভাবে দলীয় সংঘর্ষের সূচনা হয় তার ফলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা নিছক কথায় রূপান্তরিত হয়। 6. ব্যয়বহুল। গণতন্ত্রে দেশের সাধারণ এবং অন্তর্বর্তী নির্বাচনগুলিতে সরকারকে যে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তা অনেক সময় অপচয়ের নামান্তর হয়ে দাঁড়ায়। এই ব্যয়ভার প্রকারান্তরে সাধারণ নাগরিকদেরই বহন করতে হয়। 7. আমলাতন্ত্রের প্রাধান্য। গণতান্ত্রিক ব্যবস্থায় আপামর জনগণের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থাকায় বেশিরভাগ ক্ষেত্রে যোগ্য ও সৎ প্রার্থীর চেয়ে অসৎ এবং অযোগ্য প্রার্থীরাই নির্বাচনে জয়লাভ করে সরাসরি ক্ষমতা দখল করে। এই ধরনের অজ্ঞ নেতারা প্রশাসন পরিচালনা করার ব্যাপারে অদক্ষ হওয়ায় তারা উচ্চপদস্থ সরকারি কর্মী বা আমলাদের উপর অত্যধিক পরিমাণে নির্ভরশীল হয়ে পড়েন। এভাবে গণতন্ত্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের চেয়ে আমলাদের প্রাধান্য বৃদ্ধি পায়। 8.
সংখ্যালঘু স্বার্থকে উপেক্ষা। গণতন্ত্র মানেই সংখ্যাগরিষ্ঠের শাসন, তাই সংখ্যালঘুরা এখানে উপস্থিত হন এবং নিজেদের স্বার্থ রক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত হন। মাফ করবেন, গণতন্ত্র মানে সংখ্যালঘুর স্বার্থকে উপেক্ষা। গণতন্ত্র মানেই সংখ্যাগরিষ্ঠের শাসন, তাই সংখ্যালঘুরা এখানে উপেক্ষিত হন এবং নিজেদের স্বার্থ রক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত হন। 9. জরুরি অবস্থায় অনুপযুক্ত। সমালোচকরা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি অবস্থার পক্ষে একেবারেই অনুপযুক্ত, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক নিয়মকানুনের প্রাধান্য থাকায় জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ। জনগণের অসুবিধাটি ছকে দেখানো হলো। মাঝে গণতন্ত্রের অসুবিধা: 1. দরিদ্র, অজ্ঞ, অযোগ্যদের শাসন ব্যবস্থা। 2. উৎকর্ষের পরিবর্তে সংখ্যার প্রাধান্য। 3. সরকারের দায়িত্বহীনতা। 4. রক্ষণশীল শাসন ব্যবস্থা। 5. দলীয় স্বার্থের প্রাধান্য। 6. ব্যয়বহুল। 7. আমলাতন্ত্রের প্রাধান্য। 8. সংখ্যালঘু স্বার্থকে উপেক্ষা এবং 9 হচ্ছে জরুরি অবস্থার অনুপযুক্ত। এখানে উত্তর শেষ। বক্সে মন্তব্য: গণতন্ত্রের বিরুদ্ধে এই ধরনের সমালোচনা সত্ত্বেও এটা বলা যায় যে এর কোনো বিকল্প নেই। ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গণতান্ত্রিক ব্যবস্থা আজও বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। মন্তব্য শেষ। বক্সের মধ্যে উত্তরও শেষ। এবার প্রশ্ন 5. গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী উল্লেখ করো। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী: গণতন্ত্র একটি উন্নততর শাসন ব্যবস্থা রূপে পরিগণিত হলেও এর সাফল্যের জন্য কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক। শর্তগুলি হল: 1. গণতান্ত্রিক চেতনার উন্মেষ। গণতান্ত্রিক চেতনা জনগণকে সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশ নিতে উৎসাহিত করে। এই সচেতনতার ভিত্তিতে জনগণ সরকারের কাজকর্মের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করে জনস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা নেয়। 2. গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা। গণতান্ত্রিক পরিবেশের জন্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারগুলির যথাযথ স্বীকৃতি ও সংরক্ষণ একান্ত জরুরি। এইভাবে নাগরিকদের মধ্যে সব ধরনের বৈষম্যের অবসান ঘটলে ব্যক্তির পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকাশের পরিবেশ রচিত হয়। এই পরিবেশ গণতন্ত্রের সাফল্যের আনতে সক্ষম। 3. অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। অধ্যাপক ল্যাস্কির মতে শুধু রাজনৈতিক ও সামাজিক অধিকারগুলি স্বীকৃত হলে গণতন্ত্রের সাফল্য আসে না, তার জন্য প্রয়োজন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। যে সমাজে দেশের সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতির নিয়ন্ত্রণাধীন, সেখানে জনগণ কখনো সুষ্ঠু গণতান্ত্রিক জীবনযাপন করতে পারে না। পৃষ্ঠা 56। 4. শিক্ষার ব্যাপক প্রসার। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন হওয়ায় জনগণের গরিষ্ঠ অংশ যদি অশিক্ষিত থাকে, তাহলে গণতান্ত্রিক শাসন সম্পূর্ণ ব্যর্থ হয়। জন স্টুয়ার্ট মিল এই কারণে মন্তব্য করেছেন, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। 5. পরমত সহিষ্ণুতা। গণতন্ত্রে জনগণের বাক ও মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকে, যার ফলে বহু মতের সৃষ্টি হয়। সেজন্য এখানে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের মধ্যে, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সহিষ্ণু মনোভাব থাকা প্রয়োজন। 6. ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ। গণতন্ত্রের সাফল্যের জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ অপরিহার্য। এর সাহায্যে জনগণ সক্রিয়ভাবে প্রশাসনিক কাজে অংশ নেওয়ার সুযোগ পায়, তাদের রাজনৈতিক জ্ঞান ও দায়িত্ববোধ বৃদ্ধি পায়। 7. লিখিত সংবিধানের উপস্থিতি। হেনরি মেইন লেকি প্রমুখের বক্তব্য হল, গণতন্ত্রের সাফল্যের জন্য সংবিধান লিখিত হওয়া আবশ্যক। সংবিধান লিখিত থাকলে জনগণ সরকারের ক্ষমতার সীমা ও নিজেদের অধিকার এবং কর্তব্য সম্বন্ধে সচেতন থাকতে পারে। এই সচেতনতা সরকারকে স্বৈরাচারী হতে বাধা দেয়।
8. প্রশাসনিক কর্তব্য পরায়ণতা। গণতন্ত্রের প্রশাসনিক দায়িত্ব জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকলেও বাস্তবে স্থায়ী সরকারি কর্মচারীরা প্রশাসন পরিচালনার কাজে নিযুক্ত থাকেন। এই সরকারি কর্মচারীরা সৎ, সুদক্ষ ও কর্তব্যপরায়ণ না হলে গণতান্ত্রিক সরকার তাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারে না। 9. ন্যায়পরায়ণ রাষ্ট্র নেতার উপস্থিতি। সুম্পিটারের মতে গণতন্ত্রের সাফল্য অনেকটাই রাষ্ট্রনৈতিক নেতৃবৃন্দের ন্যায়নীতি ও বিবেকবোধের উপর নির্ভরশীল। রাষ্ট্রনেতাদের মধ্যে এইসব গুণের ঘাটতি হলে গণতন্ত্র আদর্শভ্রষ্ট হয়। 10. সুযোগ্য বিরোধী দলের উপস্থিতি। অধ্যাপক আইভার জেনিংসের মতে বিরোধী দল না থাকলে গণতন্ত্রের অস্তিত্ব থাকে না। বিরোধী দলের অস্তিত্ব সম্পর্কে সচেতনতাই সরকারকে সদা সতর্ক রাখে এবং সঠিক পথে পরিচালিত করে। হার্ভে এবং বেথারের মতে বিরোধী দল জনগণের স্বাধীনতার প্রতীক। 11. সংখ্যালঘু প্রতিনিধিত্বের ব্যবস্থা। জন স্টুয়ার্ট মিলের মতে সংখ্যালঘু প্রতিনিধিত্বের উপযুক্ত ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকার গঠিত হয়। এখানে সংখ্যালঘিষ্ঠের ভোটে কোনো মূল্য থাকে না। তার ফলে জনগণের একটি অংশ সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভাগ নিতে পারে না। তাই গণতন্ত্রের সাফল্যের জন্য সংখ্যালঘু প্রতিনিধিত্বের যথাযথ ব্যবস্থা থাকা আবশ্যক। 12. সদা জাগ্রত জনমত। সুস্থ, সবল ও সদা জাগ্রত জনমত গণতন্ত্রের সাফল্যের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে। শক্তিশালী জনমত সরকারি স্বৈরাচারিতাকে রোধ করতে সক্ষম হয়। জনমতকে সুসংহত করে তুলতে রাজনৈতিক দল এবং গণমাধ্যমগুলির ইতিবাচক ভূমিকা অপরিহার্য বলে বিবেচিত হয়। 13. জাতীয় সংহতি। মিলের মতে জাতির ভিত্তিতে রাষ্ট্র গঠন গণতন্ত্রের বিকাশের পক্ষে জরুরি। জনগণের মতে জাতীয় ঐক্যবোধ না থাকলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হয় না। সামাজিক ঐক্যবোধের জন্য জাতিভেদ প্রথা সহ অন্যান্য সামাজিক বৈষম্যের বিলুপ্তি প্রয়োজন। 14. স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। অনেকে আবার গণতন্ত্রের সাফল্যের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতির কথা বলেছেন। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ না হলে জনগণ ন্যায় বিচার পেতে পারে না এবং তা গণতন্ত্রের সাফল্যের পথে প্রধান অন্তরায়। 15. সুনাগরিকত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি মানুষের সব রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সুনাগরিক হিসেবে জাতীয় কর্তব্য পালনে উদ্যোগী হওয়া প্রয়োজন। আঞ্চলিকতা, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতা, ধর্মান্ধতা গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। তাই গণতন্ত্রে নাগরিকদের এসব থেকে দূরে থাকা আবশ্যক। উত্তর শেষ। একটা ছকের মাধ্যমে উত্তর পয়েন্টগুলি দেখানো হয়েছে। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। 1. গণতান্ত্রিক চেতনার উন্মেষ। 2. গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা। 3. অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। 4. শিক্ষার ব্যাপক প্রসার। 5. পরমত সহিষ্ণুতা। 6. ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ। 7. লিখিত সংবিধানের উপস্থিতি। 8. প্রশাসনিক কর্তব্য পরায়ণতা। 9. ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতার উপস্থিতি। 10. সুযোগ্য বিরোধী দলের উপস্থিতি। 11. সংখ্যালঘু প্রতিনিধিত্বের ব্যবস্থা। 12. সদা জাগ্রত জনমত। 13. জাতীয় সংহতি। 14. স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি ও 14 হল সুনাগরিকত্ব। বক্সের মধ্যে মন্তব্য। গণতন্ত্রের সাফল্য কেবল জনগণের সচেতনতার উপর নির্ভর করে না, শাসক শ্রেণীর সদিচ্ছার উপরেও তা নির্ভরশীল। মন্তব্য শেষ। বক্সের মধ্যে উত্তরও শেষ। পরবর্তী উত্তর 6. গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি ভারতে আছে কি আলোচনা করো। ভারতে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলীর উপস্থিতি।
সংবিধানের প্রস্তাবনায় ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত। সংবিধান অনুসারে ভারতে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই ভারত রাষ্ট্র পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ। এছাড়া মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতির উল্লেখ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা, বহুদলীয় ব্যবস্থার অস্তিত্ব ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের স্বীকৃতি দিয়েছে। তবুও সমালোচকরা মনে করেন গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় শর্ত ভারতে নেই। তাদের যুক্তিগুলো হলো এক, সার্বজনীন শিক্ষার অভাব। ভারতে সর্বজনীন শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেনি, অথচ ভোটাধিকারের সার্থক প্রয়োগের জন্য যথার্থ শিক্ষার প্রসার প্রয়োজন। 2. অর্থনৈতিক বৈষম্য। পৃষ্ঠা 57। ভারতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়নি। লয়েড জর্জ বলেছেন, গণতন্ত্র যদি মানুষের অন্নবস্ত্রের ব্যবস্থা করতে না পারে, তাহলে সেই গণতন্ত্র টিকে থাকতে পারে না। 3. যোগ্য ও উপযুক্ত রাষ্ট্রনেতার অভাব। ভারতে ন্যায়নীতি নিষ্ঠ বিচক্ষণ আদর্শবাদী রাষ্ট্রনেতার অভাব রয়েছে। জনপ্রতিনিধিদের মধ্যে স্বজনপোষণ ও দুর্নীতি লক্ষ্য করা যায়। 4. শক্তিশালী বিরোধী দলের অভাব। ভারতে বিরোধী দলগুলি সংখ্যায় বেশি এবং তাদের আদর্শ ও কর্মসূচির মধ্যে ব্যবধান প্রচুর, ফলে একটি শক্তিশালী বিরোধী দলের অভাব রয়েছে। 5. জনমতের হতাশাজনক ভূমিকা। ভারতে সুস্থ, সবল, সুচিন্তিত ও সচেতন জনমতের অভাব দেখা যায়। জনমত সৃষ্টির বাহনগুলির দায়িত্বশীল ভূমিকার অভাব দেখা যায়। 6. দুর্নীতির অস্তিত্ব। ভারতে উচ্চস্তরে ব্যাপক দুর্নীতি গণতন্ত্রের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। 7. ঐক্য ও সংহতির অভাব। ভারতে আঞ্চলিকতা, প্রাদেশিকতা ও সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা বৃদ্ধি পাচ্ছে, ফলে জাতীয় ক্ষেত্রে ঐক্য ও সংহতির অভাব দেখা যায়। 8. জনপ্রতিনিধিদের অশোভন ভূমিকা। রাজনৈতিক নেতা, এমনকি জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সম্মান প্রদর্শনের অভাব, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, অশোভন উক্তি গণতন্ত্রের সাফল্যের ক্ষেত্রে একটি অন্তরায়। 9. নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতি। নির্বাচনে অর্থবল, শ্রেণীশক্তির ক্রমবর্ধমান প্রয়োগ ও অন্যান্য দুর্নীতি গণতন্ত্রের পথে বাধাস্বরূপ হয়ে উঠেছে। এই সঙ্গে 6 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজনীয় অনেক শর্ত ভারতে নেই। তবু ভারতে যে গণতন্ত্র ব্যর্থ হয়েছে তা বলা ঠিক নয়। ভারতের জনগণ দরিদ্র, অশিক্ষিত হলেও রাজনৈতিক চেতনাহীন নয়। ভারতের গণতন্ত্র একটি চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসর হয়ে চলেছে, কথা বলা চলে। মন্তব্য শেষ। বক্সের মধ্যে পরবর্তী উত্তর। প্রশ্ন 7। পরবর্তী প্রশ্ন 7। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী? প্রত্যক্ষ গণতন্ত্র যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি শাসনকার্যে অংশ নেয় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। গ্রিসের ক্ষুদ্র নগররাষ্ট্রে এই শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। প্রত্যক্ষ গণতন্ত্র যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি শাসনকার্যে অংশ নেয় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। গ্রিসের ক্ষুদ্র নগররাষ্ট্রে এই শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য। প্রত্যক্ষ গণতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল: 1. জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ শাসনকার্যে সরাসরি অংশগ্রহণ করেন। কোনো প্রতিনিধির মাধ্যমে পরোক্ষভাবে এখানে শাসনকার্য পরিচালিত হয় না। এই কারণে প্রত্যক্ষ গণতন্ত্রকে জনগণের শাসন বলে অভিহিত করা হয়। 2. প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির সাহায্যে শাসনকার্য পরিচালনা। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির সাহায্যে শাসনকার্য পরিচালনা করা হয়। এই প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি হল যথাক্রমে গণভোট, রিফারেন্ডাম, গণ উদ্যোগ, ইনিশিয়েটিভ, পদচ্যুতি বা প্রতিনিধি প্রত্যাহার, রিকল প্রভৃতি। শাসনকার্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জনগণ যখন ভোটের মাধ্যমে তাদের মতামত জানায় তখন তাকে গণভোট বলা হয়। এছাড়া
জনগণ বা নির্বাচক মণ্ডলী যখন নিজেরাই উদ্যোগী হয়ে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় তখন তাকে গণ উদ্যোগ বলে অভিহিত করা হয়। অন্যদিকে নির্বাচিত হওয়ার পরে কোনো প্রতিনিধি জনগণের মতামত বা নির্দেশ অনুযায়ী কাজ না করলে জনগণ যখন সংশ্লিষ্ট প্রতিনিধিকে পদচ্যুত বা প্রত্যাহার করে তখন তাকে পদচ্যুতি বা প্রতিনিধি প্রত্যাহার বলা হয়। বস্তুত প্রত্যক্ষ গণতন্ত্রে উপর্যুক্ত পদ্ধতিগুলির মাধ্যমে জনগণ শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে সক্ষম হয়। ৩. সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠের সম্মিলিত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্রের সরকার হল সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠের সম্মিলিত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্রের শাসন কার্য পরিচালনায় সকলেই সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়। সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ বলে কোনো বিভাজন এখানে করা হয় না। ৪. আমলাতান্ত্রিক মানসিকতা মুক্ত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্রের সরকার আমলাতান্ত্রিক মানসিকতা থেকে মুক্ত। শাসন কার্যে জনগণের সক্রিয় ও প্রত্যক্ষ অংশগ্রহণ থাকার ফলে এখানে আমলাতন্ত্রের প্রভাব বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না। ৫. জনগণের দায়বদ্ধতা। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ নিজেরাই শাসন কার্য পরিচালনা করে এবং শাসন বিষয়ক যাবতীয় কাজকর্মের দায়িত্ব নিজেরাই বহন করে। কোনো রকমের প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রত্যক্ষ গণতন্ত্রে না থাকায় জনগণ নিজেরাই যাবতীয় দায়িত্ব পালন করে থাকে। ৬. স্বৈরাচার মুক্ত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্রের সরকার যেহেতু জনগণের সরকার তাই এই ধরনের সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে না। ক্ষমতার অপব্যবহার, দলতন্ত্র, স্বজনপোষণ, দুর্নীতি ইত্যাদি সম্ভাবনা থেকেও সরকার এখানে মুক্ত থাকে। ৭ নম্বর প্রশ্নের উত্তর শেষ। একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। মাঝখানে প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ১, ২ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির সাহায্যে শাসন কার্য পরিচালনা, ৩ সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠের সম্মিলিত সরকার, ৪ আমলাতান্ত্রিক মানসিকতা মুক্ত সরকার, ৫ জনগণের দায়বদ্ধতা এবং ৬ স্বৈরাচার মুক্ত সরকার। এখানেই ৭ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৮ প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ। প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা বা গুণের মধ্যে উল্লেখযোগ্য হল ড্যাশ। ১ প্রকৃত গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র হলো প্রকৃত গণতন্ত্র কারণ এখানে জনগণ সরাসরি নিজেরাই সমগ্র শাসন ব্যবস্থা পরিচালনা করে। ২ রাজনৈতিক চেতনা বিকাশে সহায়ক। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে বলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও দেশাত্মবোধের বিকাশ ঘটে। পৃষ্ঠা ৭ পৃষ্ঠা ৫৮। ৩ বিপ্লবের সম্ভাবনাহীন। যেহেতু জনগণ নিজেরাই যাবতীয় শাসন কার্য পরিচালনা করে তাই কোনো বিক্ষোভ বা বিপ্লবের সম্ভাবনা থাকে না। ৪ আমলাতন্ত্রে প্রভাবহীন। প্রত্যক্ষ গণতন্ত্রে আমলাতন্ত্রের কোনো প্রভাব দেখা যায় না। ৫ ব্যয়বহুল নয়। সাধারণ নির্বাচনের ব্যবস্থা না থাকায় এবং শাসন পদ্ধতি সরল প্রকৃতির হওয়ায় প্রত্যক্ষ গণতন্ত্র ব্যয়বহুল নয়। ৬ আইন প্রণয়নের সরল পদ্ধতি। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়নের ব্যাপারটি অনেক সহজ সরল হওয়ায় সময়ের অপচয় হয় না। ৭ সরকারের স্বৈরাচারিতা প্রতিরোধ। জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলে প্রত্যক্ষ গণতন্ত্রে সরকারের স্বৈরাচারী হওয়ার কোনো আশঙ্কা থাকে না। ৮ জনগণের দায়বদ্ধতা বৃদ্ধি। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশ নেয় বলে দেশ ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা ও কর্মনিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পায়। এখানেই ৮ নম্বর প্রশ্নের উত্তর শেষ। এটি একটি ছকে দেখানো হয়েছে। মাঝখানে ছকের মাঝে বৃত্তে প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ। ১ প্রকৃত গণতন্ত্র, ২ রাজনৈতিক চেতনা বিকাশের সহায়ক, ৩ বিপ্লবের সম্ভাবনাহীন, ৪ আমলাতন্ত্রের প্রভাবহীন, ৫ ব্যয়বহুল নয়, ৬ আইন প্রণয়নের সরল পদ্ধতি, ৭ সরকারের স্বৈরাচারিতা প্রতিরোধ এবং ৮ জনগণের দায়বদ্ধতা বৃদ্ধি। এখানেই ৮ নম্বর প্রশ্ন শেষ। পরবর্তী প্রশ্ন ৯।
প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ লেখো। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ। প্রত্যক্ষ গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এই ধরনের শাসন ব্যবস্থায় নিম্নলিখিত অসুবিধা বা ত্রুটি লক্ষ্য করা যায়। 1. বৃহৎ রাষ্ট্রের পক্ষে অনুপযুক্ত। প্রত্যক্ষ গণতন্ত্র বৃহৎ রাষ্ট্রের পক্ষে সম্পূর্ণ অনুপযুক্ত। একটি বিশাল দেশে সমস্ত জনগণ একত্রিত হয়ে আইন প্রণয়ন করবে, এমনটা কল্পনা করা কষ্টসাধ্য। 2. মতবিরোধ সৃষ্টি। প্রত্যক্ষ গণতন্ত্রে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে জনগণের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। 3. উপযুক্ত রাজনৈতিক জ্ঞানের অভাব। যেহেতু রাষ্ট্র পরিচালনার মতো জটিল কাজে সবার উপযুক্ত রাজনৈতিক জ্ঞান ও বিচক্ষণতা থাকে না, তাই প্রত্যক্ষ গণতন্ত্রে জনস্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। 4. জরুরি অবস্থায় অনুপযুক্ত। প্রত্যক্ষ গণতন্ত্র জরুরি অবস্থার পক্ষে উপযুক্ত নয়। জরুরি অবস্থায় যেভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণের দরকার হয়ে পড়ে সাংবিধানিক জটিলতার জন্য, তা প্রত্যক্ষ গণতন্ত্রে সম্ভব হয় না। কারণ প্রত্যক্ষ গণতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য সমগ্র জনগণের রায়ের ভিত্তিতে গণভোটের আয়োজন করতে হয়। এটি একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। 5. অদক্ষ শাসন ব্যবস্থা। প্রত্যক্ষ গণতন্ত্রে বিশৃঙ্খলা দেখা দিতে পারে কারণ পরিচালনায় সমান দক্ষতা সবার থাকে না। এটি একটি ছকে দেখানো হয়েছে। ছকের মাঝের বৃত্তে প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ। 1 নম্বর বৃত্তে বৃহৎ রাষ্ট্রের পক্ষে অনুপযুক্ত, 2 মতবিরোধ সৃষ্টি, 3 উপযুক্ত রাজনৈতিক জ্ঞানের অভাব, 4 জরুরি অবস্থায় অনুপযুক্ত এবং 5 অদক্ষ শাসন ব্যবস্থা। এখানেই 9 নম্বর প্রশ্ন শেষ। দুঃখিত, 5 নম্বর পয়েন্টের কিছুটা বাকি আছে। সেটি হলো প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণ। প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ হলো: 1. বর্তমানে রাষ্ট্রের আকৃতির বদল এবং বিপুল জনসংখ্যা বৃদ্ধি প্রত্যক্ষ গণতন্ত্রকে অনুপযুক্ত করে তুলেছে, এবং 2. মানুষের সামাজিক অর্থনৈতিক সমস্যা তাদের রাষ্ট্র পরিচালনার বিষয়ে প্রত্যক্ষ মনোনিবেশ অনুগ্রাহী করে তুলেছে। এটি একটি বক্সের মধ্যে মন্তব্য দেওয়া আছে। পরিশেষে বলা যায়, প্রত্যক্ষ গণতন্ত্র বস্তুত একটি প্রাচীন গণতান্ত্রিক ব্যবস্থা হলেও এর কিছু গুরুত্ব আছে। এই ধরনের ব্যবস্থার কিছু মৌলিক উপাদানও আজও টিকে রয়েছে। এগুলি হলো গণভোট, গণ উদ্যোগ ইত্যাদি। মন্তব্য শেষ বক্সের মধ্যে। প্রশ্নটিরও উত্তর শেষ। 10 নম্বর প্রশ্ন, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে তুমি কি বোঝো? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জন স্টুয়ার্ট মিলের মতে যে শাসন ব্যবস্থায় সমস্ত জনগণ বা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতাকে ব্যবহার করে থাকেন, তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: 1. জনগণের পরোক্ষ অংশগ্রহণ। পরোক্ষ গণতন্ত্রে জনগণ শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করে না। এখানে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ পরোক্ষভাবে শাসন কার্যে অংশ নিয়ে থাকে। পৃষ্ঠা 59। 2. রাষ্ট্রপতি শাসিত অথবা মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থা। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত বা মন্ত্রিপরিষদ চালিত হতে পারে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।
এক্ষেত্রে রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক হিসেবে কাজ করেন। অন্যদিকে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হল মন্ত্রিপরিষদ, কিন্তু এখানে একজন নিয়মতান্ত্রিক শাসকেরও অস্তিত্ব থাকে। এক্ষেত্রে মন্ত্রিপরিষদ বা দেশের প্রকৃত শাসক জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। অন্যদিকে নিয়মতান্ত্রিক শাসক জনগণের প্রতিনিধিদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার একটি উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থার উদাহরণ হল ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি। প্যারাশেষ 3 নম্বর পয়েন্ট, সংখ্যাগরিষ্ঠের সরকার। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থায় আইনসভার নির্বাচিত সদস্যরা একটি নির্দিষ্ট কার্যকালের মেয়াদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে থাকেন। এই কার্যের মেয়াদ শেষ হলে পুনরায় সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা হয়। অবশ্য বিশেষ কারণে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন দেখা দিতে পারে। প্যারাশেষ 4, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। পরোক্ষ গণতন্ত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রথা চালু রয়েছে। প্যারাশেষ 5, জনগণের কাছে দায়বদ্ধতা। পরোক্ষ গণতন্ত্রে সরকার তার যাবতীয় কাজকর্মের জন্য নির্বাচক মণ্ডলীর কাছে দায়বদ্ধ থাকে। প্যারাশেষ 6, একাধিক দলের উপস্থিতি। পরোক্ষ গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য। প্যারাশেষ 7, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরোক্ষ গণতন্ত্রে গণসার্বভৌমিকতার আদর্শকে বাস্তবায়িত করার জন্য গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে পারে। প্যারাশেষ প্রশ্নের উত্তরও শেষ। 10 নম্বর প্রশ্নের উত্তর শেষ। পরবর্তী প্রশ্ন 11, প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণগুলি কি? প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণসমূহ। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সংস্থান রাখা হয়েছে। সেই পদ্ধতিগুলি হল: 1. গণভোট। আইনসভার খসড়া বিলকে আইনে পরিণত করার আগে সম্মতি আদায়ের জন্য জনসাধারণের কাছে পেশ করার পদ্ধতিকে গণভোট বা গণনির্দেশ বলা হয়। এক্ষেত্রে জনসাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোটের মাধ্যমে আইনসভার খসড়া বিলকে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়, নতুবা তা বাতিল বলে গণ্য হয়। গণভোট সাধারণত 2 রকমের হতে পারে, যেমন রোমান 1 বাধ্যতামূলক এবং রোমান 2 ঐচ্ছিক গণভোট। সেক্ষেত্রে আইনসভায় গৃহীত আইনের খসড়া বিলকে জনসাধারণের সম্মতির জন্য পাঠানো হয়, তাকে বাধ্যতামূলক গণভোট বলে আখ্যা দেওয়া হয়। অন্যদিকে যে ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক ভোটদাতাদের আবেদনে আইনসভার কোনো খসড়া বিলকে জনগণের সম্মতির জন্য গণভোটে পেশ করা হয়, তাকে ঐচ্ছিক গণভোট বলে। প্যারাশেষ পরবর্তী 2 নম্বর, গণ উদ্যোগ। যে ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত আইনসভা কোনো বিষয়ে আইন প্রণয়নে অসমর্থ হয়, সেক্ষেত্রে জনগণ যদি নিজেরা উদ্যোগী হয়ে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ব্যবস্থা নেয়, তাকে গণ উদ্যোগ বলা হয়। গণ উদ্যোগ সাধারণত 2 রকমের হতে পারে, রোমান 1 সুগঠিত এবং রোমান 2 অগঠিত। যে ক্ষেত্রে ভোটদাতারা নিজেরাই কোনো আইনের সম্পূর্ণ খসড়া প্রস্তাব তৈরি করে, সেক্ষেত্রে তাকে সুগঠিত গণ উদ্যোগ নামে অভিহিত করা হয়। অন্যদিকে যে ক্ষেত্রে কোনো অসম্পূর্ণ খসড়া প্রস্তাবকে ভোটদাতারা সম্পূর্ণ করার জন্য আইনসভাকে অনুরোধ করে, সেক্ষেত্রে তাকে অগঠিত গণ উদ্যোগ বলা হয়। প্যারাশেষ 3 নম্বর, গণ অভিমত। স্ট্রং এর মতে বক্তব্য অনুসারে গণ অভিমত কথাটির অর্থ হল জনগণের আদেশ। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কোনো রাজনৈতিক বিষয় জনগণের মতামত গ্রহণকে গণ অভিমত বলা হয়। গণভোট এবং গণ অভিমতের মধ্যে পার্থক্য হল, কোনো আইন সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে গণভোট নেওয়া হয়, অন্যদিকে রাজনৈতিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জনগণের মতামত নেওয়ার জন্য গণ অভিমত গ্রহণ করা হয়। প্যারাশেষ 4, পদচ্যুতি। গণতান্ত্রিক নিয়ন্ত্রণের এক গুরুত্বপূর্ণ পদ্ধতি হল পদচ্যুতি। এই পদ্ধতির মাধ্যমে নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত কোনো জনপ্রতিনিধিকে তার জনস্বার্থ বিরোধী কাজের জন্য নির্দিষ্ট কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করা যেতে পারে। উত্তরটি শেষ।
এটি একটি ছকে দেখানো হয়েছে। মধ্যের বৃত্তে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ সমূহ: 1. গণভোট বাধ্যতামূলক ও ঐচ্ছিক। 2. গণ উদ্যোগ সুগঠিত এবং অগঠিত। 3. গণ অভিমত এবং 4. পদচ্যুতি। এখানেই শেষ উত্তরটি। বক্সের মধ্যে মূল্যায়ন: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে যেসব প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের কথা উল্লিখিত হলো তা কিন্তু কয়েকটি শর্তের উপর নির্ভর করে। এই শর্তগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রের আয়তন, রাজনৈতিক অভিজ্ঞতালব্ধ সচেতন ও শিক্ষিত জনসাধারণ, ক্ষুদ্র জনসমষ্টি ইত্যাদি। বক্সের মধ্যে মূল্যায়ন শেষ। 11 নম্বর প্রশ্নের উত্তর শেষ। শুরু হচ্ছে 12 নম্বর প্রশ্ন। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাগুণ বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। উত্তর: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাগুণ বা সুবিধা অসুবিধা। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের যেমন কিছু গুণ বা সুবিধা রয়েছে, তেমনি বেশ কিছু দোষ বা অসুবিধাও রয়েছে। পৃষ্ঠা 60। গুণ বা সুবিধা। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের সুবিধাগুলি হল: 1. রাজনৈতিক চেতনা বৃদ্ধি। গণতান্ত্রিক দেশে শাসন কার্যে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া যায় বলে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। 2. জনস্বার্থ বিরোধী পদক্ষেপ প্রতিরোধ। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের অস্তিত্ব বজায় থাকলে সরকারের পক্ষে জনস্বার্থ বিরোধী কাজ করা সম্ভব হয় না। সরকারের যাবতীয় কাজকর্ম এক্ষেত্রে জনগণের সম্মতিক্রমে পরিচালিত হয়। 3. গণতান্ত্রিক নীতির বাস্তবায়নে সহায়তা। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে জনসাধারণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের প্রয়োজনীয় কর্তব্য পালনের ব্যাপারে সজাগ করে দিয়ে গণতান্ত্রিক নীতি ও আদর্শের বাস্তবায়নে সহায়তা করে থাকে। 4. জনস্বার্থ রক্ষা। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ফলে জনস্বার্থের প্রতি দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ করা হয়। 5. স্বৈরাচার রোধ। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের চালু থাকলে শাসকের স্বৈরাচার রোধ করা সম্ভব হয় বলে অনেকে মনে করেন, কারণ স্বৈরাচারী প্রতিনিধিকে নির্ধারিত কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করার ক্ষমতা জনগণের হাতে থাকে। এবার দোষ বা অসুবিধা। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের অসুবিধাগুলো হলো: 1. জনবহুল রাষ্ট্রের পক্ষে অকার্যকরী। জনবহুল রাষ্ট্রে ভোটদাতার সংখ্যা বিপুল হওয়ায় এখানে কোনোভাবেই প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণকে কার্যকর করা যায় না। 2. রাজনৈতিক জ্ঞানের অভাবে ব্যর্থতা। জটিল রাজনৈতিক সমস্যাগুলির সুষ্ঠু সমাধানের জন্য যে ধরনের রাজনৈতিক জ্ঞান ও দূরদর্শিতা থাকা দরকার তা জনসাধারণের মধ্যে দেখা যায় না। এই কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের সাফল্য সম্পর্কে সন্দেহ থেকে যায়। 3. সুষ্ঠুভাবে আইন প্রণয়ন অসম্ভব। অনেকে মনে করেন প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের দ্বারা জনগণ অহেতুক আইনসভার কাজকর্মে হস্তক্ষেপ করে বলে সবার পক্ষে সুষ্ঠুভাবে আইন প্রণয়নের কাজ করা সম্ভব হয় না। 4. জরুরি অবস্থায় অকার্যকর। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে কার্যকরী হয় না। 5. গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী। রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত হল, অনেক সময় স্বার্থান্বেষী নেতৃবৃন্দের দ্বারা জনগণ বিপথে চালিত হয়। সেক্ষেত্রে জনকল্যাণের নামে যেসব আইন প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় তা গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী হয়ে পড়ে। এবং 6. জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা হ্রাস। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ চালু থাকার ফলে জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা হ্রাস পায় বলে অনেকে মনে করেন। এই ব্যবস্থার ফলে জনপ্রতিনিধিদের মধ্যে এই ধরনের ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় যে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। এই সঙ্গে শেষ হলো 12 নম্বর প্রশ্নের উত্তর। আরম্ভ হচ্ছে 13 নম্বর প্রশ্ন। গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গণতন্ত্রের ভবিষ্যৎ। রাষ্ট্রচিন্তায় আদর্শ শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের স্থান সবার উপরে। প্রাচীন গ্রিসে সাম্য স্বাধীনতার দাবিতে যে গণতান্ত্রিক ধারণার উন্মেষ ঘটেছিল, আধুনিক একবিংশ শতাব্দীতে তা এক মহান আদর্শে রূপান্তরিত হয়েছে। গণতন্ত্রের সংকট।
রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিংশ শতাব্দীতে গণতান্ত্রিক ধ্যানধারণার পূর্ণ বিকাশ ঘটে। আধুনিক যুগকে এই কারণে গণতন্ত্রের যুগ বলে অভিহিত করা হয়। অবশ্য বিংশ শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে গণতন্ত্র এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হয়। জার্মানি ও ইতালির দুই রাষ্ট্রনায়ক যথাক্রমে হিটলার ও মুসোলিনি গণতান্ত্রিক আদর্শকে ধ্বংস করার জন্য ন্যাৎসিবাদী ও ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রবর্তন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও ইটালির পরাজয় ঘটলেও ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদের পরিসমাপ্তি ঘটেনি। এই সময় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নয়া ন্যাৎসিবাদ এবং নয়া ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে। পরবর্তী গণতন্ত্রের অপূর্ণতা। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতন্ত্র এখনও তার পূর্ণতা লাভ করতে পারেনি। গণতন্ত্র সম্পর্কে মানুষের যে প্রত্যাশা তা এখনও অপূর্ণ থেকে গেছে। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা না হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচলিত রাজনৈতিক ও সামাজিক সাম্য অর্থহীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় সম্পদ এখানে মুষ্টিমেয় ধনী ব্যক্তির করায়ত্ত। এর ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। পরবর্তী গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। তবে প্রশ্ন হলো, জনগণের শাসন হিসেবে গণতন্ত্রের কি কোনো বিকল্প আছে? অনেকে বলেন যে গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারানো জনগণের প্রতি বিশ্বাস হারানোর সমার্থক। বার্নসের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি অস্বীকার করা যাবে না, একথা সত্যি। তবে এজন্য প্রাচীন পরিত্যক্ত শাসন ব্যবস্থাগুলিকে আঁকড়ে ধরে থাকা ঠিক নয়। এই কারণে আজও গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি। গণতন্ত্র আধুনিক একবিংশ শতাব্দীতে তার জনপ্রিয়তা হারায়নি। সাম্প্রতিককালে নয়া উদারনৈতিক গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক ধ্যানধারণাকে নতুন খাতে প্রবাহিত করেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। নাগরিক বা পুরো সমাজের বন্ধনীর মধ্যে সিভিল সোসাইটি বন্ধনী শেষ কাজকর্ম বেড়ে চলেছে। গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে নাগরিক সচেতনতা অধিকতর মাত্রায় সম্প্রসারিত হচ্ছে। পরবর্তী তৃতীয় বিশ্বে গণতন্ত্র। উন্নত দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলির সমস্যা এবং উন্নয়নশীল দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলির সমস্যা এক নয়। বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশকে এই কারণে মেলানো যায় না। দারিদ্র্য, অশিক্ষা, অস্বাস্থ্য, লিঙ্গ বৈষম্য, কুসংস্কার, দুর্নীতি ইত্যাদি কারণে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলি এখনও গণতন্ত্রের সুফল অর্জন করতে পারেনি। বিশ্বায়ন ও উদার অর্থনীতির প্রচলনের ফলে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে আর্থিক সচ্ছলতা এখনও মুষ্টিমেয় অভিজাত শ্রেণীর করায়ত্ত থেকে গেছে। এর ফলে গণতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতি বিপুল সংখ্যক সাধারণ মানুষের কাছে তেমন কোনো সুফল পৌঁছে দিতে পারেনি। তবুও একথা বলা যায় যে জনগণের ন্যায্য দাবি আদায় গণ আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণে গণতান্ত্রিক পরিবেশের কোনো বিকল্প নেই। অক্ষুণ্ণ ভবিষ্যতে পৃষ্ঠা 61। নিরক্ষরতা, অজ্ঞতা, অশিক্ষা, দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হয়ে উন্নয়নশীল গণতান্ত্রিক বিশ্বের জনগণ একদিন নিশ্চিত উন্নত গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে সমান তালে পা মিলিয়ে এগিয়ে চলবে।